আমার কোলে বসার জন্য ট্যাক্স কি তোমার ছেলে দেবে নাকি তুমি দেবে? জাঙ্কুকের কথা শুনে তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মুখে কিছু না বলে তে ঠোঁটে আলতো একটা চুমু এঁকে দেয়। তে হতভম্ব হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তাকে ভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ভ্রু নাচিয়ে বলে, কি আগামীকালকে ট্যাক্সও কি এখনই দিতে চাইছো নাকি? কথাটা শুনেতে তড়িঘড়ি করে জাঙ্কুকের কোল থেকে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। জাঙ্কুক কার ড্রাইভ করছে, পাশের সিটেই তে বসে আছে, দৃষ্টি বাইরে। হঠাৎ করে তে বলে উঠল, গাড়িটা একটা ব্যাংকের সামনে থামান একটু। তের কথায় জাঙ্কুক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তে ফের বলে ওঠে, বলেছিলাম না বোগাম ভাইয়া 10 লক্ষ টাকার বিনিময়ে আমাকে পালাতে সাহায্য করেছিল, তো তাকে টাকাগুলো দিতে হবে না? জাঙ্কুক পুনরায় সামনের দিকে ফোকাস করে বলল, আমি দিয়ে দেব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপনি তো আগেই আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন। তো বোগাম ভাইয়াকে টাকাগুলো আমি দিতে চাইছি। দেখোতে বললাম তো আমি দিয়ে দেব। জাঙ্কুকের কথায়তে গাল ফুলে চুপচাপ বসে রইল। টাকাগুলো সে দিলে কি হবে? যদি জাঙ্কুক তাকে টাকাগুলো খরচই করতে না দেয়, তাহলে টাকাগুলো দিয়েছেই বা কেন? তে তখন আবারও বলল, আপনি টাকাগুলো আমাকে দিয়েছিলেন যাতে আমাকে কারো মুখাপেক্ষী হতে না হয়, কিন্তু আপনি তো আমাকে টাকাগুলো খরচই করতে দেবেন না বলে মনে হচ্ছে। জাঙ্কুক শান্ত কণ্ঠে বলল, অবশ্যই খরচ করবে, যখন আমি থাকবো না তখন। কথাটা শুনে তে হকচকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তবে জাঙ্কুক কিছু বলার আগেই জাঙ্কুক আবারও গাড়িটা ব্রেক করে আর বলে, নামুন ম্যাডাম, চলে এসেছি। জাঙ্কুক নেমে গেল, তারপর ঘুরে এসে তেকেও নামতে সাহায্য করলো, কিন্তু তে এখনও জাঙ্কুকের বলা কথাটা নিয়েই ভাবছে। জাঙ্কুক তেকে নিয়ে একটা টেবিলে বসে বলল, কি খাবে? হঠাৎ এমন প্রশ্নে তে হকচকি তো নয়নে আশেপাশে তাকে বুঝতে পারলো তারা হসপিটালে না গিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। তে তখন বলল, এখানে কেন? জাঙ্কুক মেনু কার্ড হাতে নিয়ে তাতে চোখ বুলায় আর বলে, ব্রেকফাস্ট করনি, ভুলে গেছো? তে চুপ করে থাকলো। কিছুক্ষণ আগেও মনে ছিল, কিন্তু জাঙ্কুকের সেই কথাটা শুনে সে কিছুক্ষণের জন্য সব কিছুই ভুলে গিয়েছিল। আচ্ছা, জাঙ্কুক এভাবে কথাটা না বললেও তো পারতো, তাই না? জাঙ্কুক না হয় কথাটা বলেই ফেলেছে, তাতে তের এত খারাপ লাগছে কেন? তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তখন বলো, কি হলো, তাড়াতাড়ি করো, সময় নেই। তে ফোর্স করে একটা শ্বাস ফেলে বলো, পাস্তা খাবো। জাঙ্কুক ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো। এরই মাঝে তে বলে উঠলো, আপনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? জাঙ্কুকের কপালে চিন্তার রেখা ফুটে উঠলো আর বলল, আমি কোথাও যাচ্ছি না তে, তবে পরিস্থিতি কখন কীরকম হয় তা তো আর বলা যায় না। তে আচমকাই জাঙ্কুকের টেবিলের উপর রাখা হাতটা ধরে অসহায় কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে সবাই ছেড়ে চলে গেছে, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনাকে পেয়ে নিজেকে সামলাতে পেরেছি, আপনিও ছেড়ে চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব, আমার জীবনে আর কিছুই অবশিষ্ট থাকবে না, আমি হয়ে যাব আশ্রয়হীন, অস্তিত্বহীন। জাঙ্কুকের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলো, আমি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম হানিবি, শুধু তোমার জন্যই ফিরে এসেছি, আমি তোমার জন্যই ফিরে আসব। পরিস্থিতির চাপে পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমার লক্ষ্য আর উদ্দেশ্য একমাত্র তুমি অবধি পৌঁছানো। তাই জীবনে যে রাস্তা ধরে হাঁটি না কেন, শেষ অবধি আমি বারবার, হাজারবার তোমার কাছেই ফিরে আসব। শুধু তুমি আমার জন্য অপেক্ষা করো হানিবি। তে মৃদু হাসলো, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এরই মাঝে ওয়েটার খাবার নিয়ে আসলো। তে খুশি মনে খাবার খাচ্ছে, তাকে খেতে দেখিয়ে জাঙ্কুকও স্যান্ডউইচে একটা বাইট দিতে যাবেই, তখনই সে এমন কিছু দেখলো যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক স্যান্ডউইচটা আলগোছে পুনরায় টেবিলের উপর রেখে রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে রইল। তে আনমনে খেয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে আসে। জাঙ্কুককে একভাবে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে তে নিজেও পেছনের দিকে ঘুরে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। রোজ আর যে হোক অন্য একটা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। দৃশ্যটা দেখে তে হাঁ করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর সে আবারও জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক ভয়ানক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেছে আগে, চোখ দুটোতে রক্তিম আভা ফুটে উঠেছে। তে একটা শুষ্ক ঢোক গিলে বলল,
আমরা হয়তো ভুল দেখছি, আপনি প্লিজ শান্ত হন। জাঙ্কুক তড়াক করে হাত দিয়ে টেবিলের উপর ঠাস করে বাড়ি দিতেই চারিদিকে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ে। রোজ আর জেহব শব্দের উৎস খুঁজতে আশেপাশে তাকাতে জাঙ্কুককে আবিষ্কার করলো। রোজ ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়। জাঙ্কুক বিদ্যুতের গতিতে তাদের দিকে এগিয়ে গিয়ে জেহবের শার্টের কলার চেপে ধরে আর বলে, এই তুই আমার বোনের সাথে কি করছিস? জাঙ্কুকের রক্তিম চেহারাটা দেখে জেহব কিছুটা ঘাবড়ে গেলেও নরম কণ্ঠে বলে, জেকে প্লিজ এখানে সিনক্রেট করিস না, আমাকে ছাড়, আমি তোকে এক্সপ্লেন করছি। এগিয়ে এসে জাঙ্কুকের শার্ট ধরে টানতে লাগলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলো, তুমি সবাইকে বাঁচাতে চলে আসো কেন আজব? যখন দেখো আমার মাথা ঠান্ডা আছে তখন তো আমার কাছেও আসো না, কিন্তু যখন দেখো আমি রেগে আছি তখন এমন অদ্ভুত বিহেভ করো কেন তুমি? কি চাও, আমি ওকে ছেড়ে তোমার উপর রাগ ঝাড়ি? আশেপাশে সবাই জাঙ্কুকে চিল্লিয়ে বলা কথাগুলো শুনে মুখ চেপে হেসে ওঠে। এদিকে তে তো লজ্জায় জুবুথুবু হয়ে জাঙ্কুকের শার্টের কোণা ছেড়ে দেয়। ভীষণ অস্বস্তি লাগছে তার। অন্যদিকে তেকে লজ্জা পেতে দেখে জাঙ্কুকের রাগ শূন্যের কোঠায় নেমে আসে। সে একটা বিরক্তির শ্বাস ফেলে রোজকে টেনে নিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে চেহপের উদ্দেশ্যে কড়াভাবে বলল, কাজটা তুই ঠিক করলি না চেহপ, তোকে আমি দেখে নেব। জাঙ্কুক এক মনে গাড়ি চালাচ্ছে। পাশের সিটে তে আর ব্যাক সিটে রোজ বসে আছে। রোজের গলা শুকিয়ে আসছে ভয়। জাঙ্কুক জেহবকে আর তাকে একসাথে দেখে ফেলেছে। এবার কি হবে? তার মা যদি একবার এই ব্যাপারে জানতে পারে তাহলে তো তাকে খুন করে ফেলবে। তে একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে তো একবার পেছনে ঘুরে রোজের দিকে তাকাচ্ছে। হসপিটালের সামনের পার্কিং লটে গাড়ি থামিয়ে জাঙ্কুক গাড়ি থেকে নেমে যায়। তারপর তের হাত ধরে তাকে বের করে কোনো কথা না বলেই গাড়ির দরজা লক করে দেয়। রোজ ভীত স্বরে বলে ওঠে, ভাইয়া আমাকে বের হতে দে। কার লক করে দিলি কেন? জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই তে পেছন থেকে তার শার্টের কোণা টেনে ধরলো আর বলল, রোজ আপুকে রেখে যাবেন না প্লিজ, তাকে বেরোতে দিন। জাঙ্কুক বিরক্ত হয়ে তেকে কোলে তুলে নিল। তারপর সোজা হসপিটালের ভেতরে চলে গেল। তে নামার জন্য হাত পা ছুটছে, কিন্তু জাঙ্কুক বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করছে না। এদিকে জাঙ্কুককে এভাবে প্রবেশ করতে দেখে ডাক্তার থেকে নার্স, পেশেন্ট সবাই অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চাহনি দেখে তে ছোট বৃথা চেষ্টা না করে অচেতন হবার ভান ধরে চোখ বুঝল। ফলস্বরূপ কয়েকজন ওয়ার্ড বয় এগিয়ে এসে বলল, স্যার ওনার কি হয়েছে, স্ট্রেচার আনবো? অবস্থা তো বেশ ক্রিটিক্যাল মনে হচ্ছে। জাঙ্কুক দাঁত কিরমির করে বলল, ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, যেটা শুধু আমি দিতে পারবো, আপনারা সরুন। তারা সরে যেতেই জাঙ্কুক তেকে নিয়ে নিজের পার্সোনাল রুমে আসলো। তেকে বলল, আর ভান করতে হবে না, এসে গেছে আমরা, চোখ খোলো, নয়তো সত্যি সত্যি স্পেশাল ট্রিটমেন্ট দেবো। তে ফট করে চোখ খুলে ফেললো। জাঙ্কুক তেকে নামিয়ে দিতেই তে বলে উঠল, আপনি তো ভারী নির্লজ্জ, অতগুলো লোকের সামনে আমাকে কোলে তুললেন কেন? আমার সাথে কি পানি, আমি কি হেঁটে আসতে পারতাম না? জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলো, তুমি চুপচাপ নিজে পায়ে হেঁটে এলে আমাকে নির্লজ্জ হতে হতো না। তুমি আমাকে নির্লজ্জ বানাচ্ছ হানিবি, তাই আমার এই নির্লজ্জতা তো তোমাকেই সহ্য করতে হবে হানিবি। জাঙ্কুকের কথা শুনে তে না চাইতেও লজ্জা পেয়ে যায়। আর জাঙ্কুক এই জিনিসটা ইদানিং ভীষণ এনজয় করে। তে কথা ঘুরিয়ে বলে, আপনি আপনি আপুকে রেখে এলেন কেন? সে গাড়ির ভেতরে একা একা কী করবে? জাঙ্কুক তখন রেগে বলে, এই শাস্তিটা ওর জন্য খুবই কম, ওকে জিমিনের মতো থাপড়ানো উচিত ছিল। আমি তো ভাবতেই পারছি না যে হোপের বাচ্চাটাও আমার সাথে বেইমানি করলো। ওর থেকে আমি এমনটা কখনো আশা করিনি। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি। তে তখন জাঙ্কুককে থামিয়ে বলো, এক মিনিট এক মিনিট, জেহব ভাইয়ের বাচ্চাও আছে নাকি? আর থেকে থাকলেও সে আপনার সাথে কি করেছে? রোজ আপুর সাথে লাইন তো জেহব ভাই মেরেছে, আপনি শুধু শুধু ওনার বাচ্চাকে দোষারোপ করছেন কেন? এইরকম সিচুয়েশনে তের এই কথা শুনে জাঙ্কুক হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কিন্তু তার ভীষণভাবে ইচ্ছে করছে কোনো কিছু আছাড় মারতে। জাঙ্কুক তখন বলে বসলো, জেহব যে রোজের সাথে লাইন মেরেছে সেটা বুঝতে পারলে, আর আমি যে রাগের বশে জেহবের বাচ্চা বলে ফেলেছি সেটা বুঝতে পারলে না। এই জন্যই তো বলেছি তুমি সবারটাই বোঝো, শুধু আমারটাই বোঝো না। তে তে তখন বলে, ও সরি সরি, আসলে
আসলে রোজাপুর ব্যাপারটা নিয়ে আমিও ভীষণ চমকে গেছি, সেজন্যই সহজ কথাটাও বুঝতে পারিনি। দেখলেন সেদিন তো খুব বড় গলায় বললেন যেহব ভাই ইয়োনোর মতো না, এখন যেহব ভাইকে কেমন বুঝলেন? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকলো, তারপর নিজেকে ধাতস্থ করে একটা শ্বাস ফেলে বলল, চলো তোমাকে বোগামের নানুর সাথে দেখা করিয়ে আনি। তে হ্যাঁ বোধক মাথা নাড়ে। বোগামের নানুর কেবিনে আসতেই তের দেখা হয় বোগামের সাথে। বোগাম তার নানুর পাশে বসেছিল। তেকে দেখে বোগামের নানু ভীষণ খুশি হলো। তে তখন বলল, আসসালামু আলাইকুম নানু, আমি তে। তে গিয়ে বোগামের নানুর পাশে বসতেই বোগামের নানু বলে উঠলেন, তোমার কথা বোগাম বলেছে আমাকে, তবে বোগামের বর্ণনা থেকেও তুমি সামনাসামনি বেশি মিষ্টি দেখতে। কথাটা শুনে তে আর বোগাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও জাঙ্কুকের জ্বলন্ত চোখে বোগামের দিকে তাকালো, ভারী গলায় বলে উঠল, বোগাম তের সম্বন্ধে অনেক বর্ণনাই দিয়েছে দেখছি। বোগাম ম্লান হেসে বলল, ভুল বুঝবেন না ভাই, তেকে আমি বোনের নজরে দেখি। আগে যা কিছু করেছিলাম তা নিতান্তই চাপে পড়ে করেছিলাম। জাঙ্কুক প্রসঙ্গ পাল্টে বলল, 20 মিনিট পর ওনার সার্জারি শুরু হবে। কথাটা বলে জাঙ্কুক দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর জাঙ্কুক দ্রুত গাউন, গ্লাভস, মাস্ক পরে অস্ত্রোপচারের প্রস্তুতিমূলক কক্ষে ঢুকে পড়ে। চোখে তার অদ্ভুত এক ধরনের দৃঢ়তা। 30 মিনিট পর সার্জারির সময় ঘনিয়ে আসছে। রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই জাঙ্কুক কেবিনে ঢুকলো আর বলল, সময় হয়ে গেছে, শুধু এতটুকুই বল। হাসপাতালে স্ট্রেচার করে তার নানুকে নেওয়া হচ্ছে। অপারেশন থিয়েটারের বাতাসে এক ধরনের কোল্ড স্টেরাইল গন্ধ, চারপাশে হালকা গুঞ্জন, যন্ত্রপাতির সুর শব্দ। অ্যানেস্থেসিয়া টিম রোগীকে ঘিরে ব্যস্ত। জাঙ্কুক হাত ধুয়ে অপারেটিং টেবিলের পাশে এসে দাঁড়ায়। তার নানু একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, তুমি আমার নাতির মতোই, আমার জন্য দোয়া করো ভাই। জাঙ্কুক মাথা নেড়ে বলল, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন নানু, চিন্তা করবেন না। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে তে আর বোগাম। পুরো হসপিটালের বাইরে গার্ডস থাকে সর্বক্ষণ, তাই তের জন্য জাঙ্কুক আলাদা করে কোনো গার্ডস রাখেনি বা তেকে রুমে লক করে রাখেনি। সার্জারি শুরু হলো। তে জাঙ্কুক তার টিম নিয়ে কাজ করছে। বাইপাস সার্জারির সময় যে সতর্কতা লাগে সেটুকু ঠিকঠাক রাখার চেষ্টা করেছে সে। মাঝে মাঝে সহকারী নার্স মেডিকেল রিডিং জানায় সব কিছু এখনও স্বাভাবিক আছে। আস্তে আস্তে সময় গড়িয়ে যায়। 1.5 ঘন্টা পর সার্জারির মূল অংশ শেষ হয়। হৃৎপিণ্ডে সফলভাবে বাইপাস বসানো হয়েছে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে। অবশেষে 3 ঘন্টা পর অপারেশন শেষ হয়। বাইরে বেরিয়ে এসে জাঙ্কুক বোগাম আর তের সামনে দাঁড়ায় আর বলে, সার্জারি সফল হয়েছে, এখন কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখতে হবে, চিন্তার কিছু নেই। বোগাম মাথা নিচু করে বলল, ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাঙ্কুক কিছুই বলল না, হালকা মাথা নেড়ে সেখান থেকে হেঁটে চলে গেল। তেও তাকে অনুসরণ করতে লাগলো। জাঙ্কুক হাঁটতে হাঁটতে কার্ডিয়ার ব্লকের ভেতরের অনকল রুমে ঢুকলো। এটাই তার পার্সোনাল রুম। গাউনটা খুলে চেয়ারটায় ঝুলিয়ে রাখলো জাঙ্কুক। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নায় তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। চোখে ক্লান্তি জমেছে। তে রুমে থাকা সোফায় নির্লিপ্তভাবে বসে আছে। সে বেশ বুঝতে পারছে জাঙ্কুক কতটা স্ট্রিক্ট লাইফ লিড করছে, সারাদিন কত ব্যস্ত থাকে সে। জাঙ্কুক বের হতেই তে তার দিকে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে, যেহব ভাই কল দিয়েছিলেন। জাঙ্কুক যেন শুনেও শুনল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন দুপুর 2:30 বাজে। তে জাঙ্কুকের দিকে এগিয়ে এসে বলল, যেহব ভাই বললেন রোজ আপু অনেক কান্নাকাটি করছে, আপনি প্লিজ এবার অন্তত আপুকে বেরোতে দিন। রোজ কান্না করছে শুনে জাঙ্কুকের মধ্যে একটু মায়া জাগ্রত হলো। যতই হোক একমাত্র আদরের বোন তার। সম্পর্কটা সাপ বেজির মতো হলেও বোনকে সে অনেক ভালোবাসে। জাঙ্কুক একটা চাপা স্বরে ফেলে বলল, চলো। জাঙ্কুক থেকে নিয়ে আবারও বোগামের কাছে এলো। আলগোছে তের হাতে একটা চেক ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার বোগাম ভাইকে দিয়ে আসো, কুইক। তে প্রথমে না বুঝলেও চেকটা দেখে বুঝতে পারলো যে এটা টাকার চেক। সে এগিয়ে গেল বোগামের দিকে, চেকটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এটা রাখুন। বোগাম একবার তের দিকে তাকে, তারপর চেকটার দিকে তাকায় আর বলে, এটা কি মিসেস তে? তে হালকা এসে বলল, আমি বলেছিলাম না আপনাকে তাদের থেকেও দ্বিগুণ টাকা দেব, এটাই সেই টাকা। বোগাম কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমার এটা লাগবে না মিসেস তে। জাঙ্কুক ভাই বিনামূল্যেই আমার নানুর সার্জারি করে দিয়েছেন, এখন আর টাকা দিয়ে আমি কি করব? তে চোখ তুলে বোগামের দিকে তাকায় আর বলে,
আমি জানি না আপনি কি করবেন, কিন্তু আমি যখন দেব বলেছি তখন আপনাকেও নিতেই হবে। অবশ্যই টাকাগুলো আমার আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো জানেনই আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। তারা আমাকে ছেড়ে চলে গেছেন, সেই জন্যই দেরি হয়েছে। আপনি প্লিজ টাকাগুলো রাখুন। বোগাম বেশ কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল আর বলল, আমি নিতে পারবো না মিসেস তে, তুমি দয়া করে জোর করো না। তে ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন নেবেন না? আপনি তখন বলেছিলেন না যে আমাকে বোন হিসেবে দেখেন, তাহলে আমি সেই বোন হিসেবেই আপনাকে টাকাগুলো দিচ্ছি। আপনি যদি না নেন তাহলে আমি বুঝবো যে আপনি তখন কথা বলেছেন। আপনি মন থেকে আমাকে বোন হিসেবে মানেন না, আমি খুব কষ্ট পাবো। তের কথাগুলো শুনে বোগাম একটা ছোট্ট ঢোক গিলে মনে মনেই বলল, ফ্লাওয়ার কুইন, আমি সত্যি আপনাকে আমার বোন বলে মানি না, কখনো মানতেও পারবো না। কথায় বলেছিলাম, তবে আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি অলরেডি অনেক সাফার করেছেন। বোগাম মুখে হাসি টেনে তের হাত থেকে চেকটা নিয়ে নিল আর বলল, ভালো থেকো মিসেস তে, ভাগ্যে থাকলে আমাদের আবারও দেখা হবে। তে মুচকি এসে মাথা নাড়ায় আর বলে, অবশ্যই ভাইয়া, আপনিও ভালো থাকবেন, নানুর খেয়াল রাখবেন কেমন? আমার ডাক্তার মশাই তো আছেনই এখানে, আপনার যে কোনো প্রয়োজনে তাকে স্মরণ করবেন। আসি ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিসেস তে। তে জাঙ্কুকের কাছে আসতেই জাঙ্কুক ফোনের স্ক্রিনের দিকে মনোযোগ দেয়, এমন ভাব করে যেন সে তের ফোনে মারাত্মকভাবে ব্যস্ত সময় পার করছে এতক্ষণ যাবৎ। যদিও বাস্তবতা পুরোই উল্টো। সে বোগাম আর তেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল পুরোটা সময় জুড়ে। তেকে বোগামের সাথে হাসতে দেখে তার কলিজা যেন পুড়ে যাচ্ছিল, কিন্তু তেকে সে ধরা দেবে না, কারণ সে জানে তে বোগামকে ভাইয়ের চোখেই দেখে। তবুও কেন যেন জাঙ্কুকের কলিজা পুড়ছিল তাদের একসাথে দেখে। উত্তরটা জাঙ্কুক জানলেও সম্পূর্ণভাবে উপেক্ষা করলো, কারণ সে এতটাও মহান নয় যে অন্য ছেলের চোখের ভাষা পড়েই তার হাতে নিজের কলিজাকে সমর্পণ করে দেবে। বিকেলের দিকে সূর্যের তাপ কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে, ক্লান্তি ভরা দুপুরের ভার নেমেছে কিছুটা। জাঙ্কু কাটতে হসপিটাল থেকে বাইরে আসতে দেখলো জেহুব গাড়ির পাশেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রেগে মেগে এগিয়ে গেল সেই দিকে আর জেহুবকে দেখে বলল, এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর সাহস তো কম না। জেহুব ঝড়ের বেগে জাঙ্কুকের সামনে এসে বলল, এই শালা, তুই কোথায় গিয়েছিলি ওকে আটকে রেখে? তোর মধ্যে কমন সেন্সটুকু নেই দেখছি। জাঙ্কুক রাগের বশে ফের জেহুবের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার শালা বলবি না, আমার বোনের ধরের কাছেও আমি আর তোকে ঘেঁষতে দেবো না, যা ভাগ এখান থেকে। তুই তো ওর বড় ভাই, তুই আমার শালা হবি না, কিন্তু তুই কাজটা ঠিক করিসনি সম্বন্ধী, প্লিজ ওকে আনলক কর। আমাকে সম্বন্ধী বললি তুই? এত বড় সাহস! তে এগিয়ে এসে যেই না জাঙ্কুকের শার্টের কোনা ধরতে যাবে ঠিক তখনই জাঙ্কুক ধমক দিয়ে বলল, আমার শার্টে হাত দিলে আমি কিন্তু ওর সাথে তোমাকেও লক করে রাখবো। তে একটা ঢোক গিলে রোজের দিকে এগিয়ে গেল। জানালা দিয়ে উকি দিয়ে দেখলো রোজ হাঁটুতে মুখ গুজে বসে আছে। তে রোজকে বলল, রোজ আপু, তুমি ঠিক আছো তো? রোজ মুখ তুলে তের দিকে তাকালো। তেকে দেখে রোজ ডুকরে কেঁদে ওঠে আর বলে, ভাবি প্লিজ আমাকে বের করো এখান থেকে, আমার অবস্থা অনেক খারাপ, ওয়াশরুমে যেতে হবে। রোজের কান্না দেখে তের ভীষণ খারাপ লাগলো, কিন্তু সে কি করবে? তে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে জাঙ্কুকের কাছে আসলো। জাঙ্কুক তো জেহপের সাথে এক প্রকার মারামারি লাগিয়ে দিয়েছে। তে কিছু না ভেবেই বলে উঠলো, শুনছেন, আপু বলেছে আপনি তাকে বের না করলে সে নাকি আপনার গাড়িতে হিসু করে দেবে। জাঙ্কুক জেহবকে ঘুষি দেওয়ার জন্য হাত উঠিয়েছিল, কিন্তু তের কথা শুনে সে তপ দেখে তের দিকেই তাকায়। জেহব ভ্রু কুচকে তের দিকে তাকালো। তার মানে এতক্ষণ যাবৎ রোজ এই জন্যই কান্না করছিল। সে এতবার জিজ্ঞেস করার পরেও মেয়েটা কিচ্ছুটি বলেনি। জাঙ্কুক জেহবকে ছেড়ে দিয়ে গাড়ির দিকে দৌড় দিল। শেট! জেহব তার পিছু পিছু আস্তে আস্তে বলল, কিরে এখন দৌড়ে যাচ্ছিস কেন? মারবি না আমাকে? জাঙ্কুক তড়িঘড়ি করে গাড়ির লক খুলে দিতেই রোজ বেরিয়ে এলো। সে জানে না হঠাৎ কি এমন বলেছে যার জন্য জাঙ্কুক এভাবে দৌড়ে এসে গাড়ির লক খুলে দিল। রোজ বের হতেই জাঙ্কুক গাড়ি চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আয় আমার সাথে। রোজ জিজ্ঞাসু দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক গলা বসা করে বলে, ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। কথাটা শুনে রোজ থতমত খেয়ে গেল। সে বুঝতে পারলো তার পিচ্ছি ভাবিটা তার মান সম্মানের ফালুদা বানিয়ে সবাইকে খাইয়েছে। জাঙ্কুক জেহপের উদ্দেশ্যে বলল, তেকে রেখে যাচ্ছি, কষ্ট করে আবারও হসপিটালের ভেতরে যেতে হবে না, ওকে দেখে রাখিস। জেহপ মাথা নেড়ে হ্যাঁ বলল, আর তেও হাঁটা ধরলো। রোজ মাথা নিচু করে তাকে অনুসরণ করতে লাগলো। তারা চলে যেতেই জেহপ তের উদ্দেশ্যে বলল,
রোজের জায়গায় আমি থাকলে নিশ্চিত গাড়িতেই করে দিতাম, কিন্তু এই মেয়ে এতটা ইনোসেন্ট। জেকের মতো দাজ্জালের গাড়িকে ক্লিন রাখতেও এতক্ষণ কষ্ট কেন করলো? দ্যাটস আনফেয়ার। জবের কথা শুনেতে সরু চোখে তার দিকে তাকায় আর বলে, উনি দাজ্জাল নন, আপনি বন্ধু হিসেবে বেঈমান। আপনার জন্যই আমার নির্দোষ ননদটাকে এতক্ষণ কষ্ট পেতে হলো। জবের কপাল কুঁচকে এলো। মেয়েটা বলে কি? জেহব তখন বলল, আপনি এটা কি বললেন ভাবি? এখানে আমার দোষ কোথায়? আপনার নির্দোষ ননদটাই তো আমার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। আপনি ভেবে দেখুন, আমি যদি ওকে না করে দিতাম তাহলে ও অন্য ডাক্তারের কাছে চলে যেত। এটা কি শোভনীয় দেখাতো? বন্ধুর বোন আমার একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, আমি সেটাও যদি না দিতে পারি তাহলে কেমন বন্ধু হলাম? কথাগুলো সব তেল মাথার উপর দিয়ে গেল। সে শুধু ড্যাব ড্যাব করে জেহপের দিকে তাকিয়ে রইল। জেহপও বুঝতে পারলো যে তে কিছুই বোঝেনি। জেহপ একটা শ্বাস ফেলে বলল, আপনাকে সহজ ভাষায় বলছি ভাবি, আমি আপনার ননদকে ভালোবাসি, তাই ও আমার সাথে দেখা করতে চাওয়ায় আমি না করতে পারিনি। তে সন্দিহান চোখে জেহপের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি আপুকে ভালোবাসেন? অনেক ভালোবাসি। তে আনমনে প্রশ্ন করলো, কতটা? জেহপ আর চোখে একবার তেয়ের দিকে তাকিয়ে বলল, যতটা ভালো জেকে আপনাকে বাসে, আমিও ঠিক ততটাই ভালো আপনার ননদকে বাসি। তে চমকে গেল। জেহব তার প্রতি জাঙ্কুকের ভালোবাসাকে উদাহরণ দিয়ে ভালোবাসার গভীরতা বোঝাতে চাইছে। জেহব তখন আবারও বলল, আমি সব কাজ ছেড়ে ছুড়ে গাড়ির সামনেই সারাটি দিন দাঁড়িয়েছিলাম। আপনি ভাবতে পারছেন, দুপুরের উত্তপ্ত রোদের মাঝেও ওকে পাহারা দিয়েছি। ভাগ্যিস ও আমাকে কল দিয়েছিল, নইলে তো আমি ভাবতাম যে কে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জেহবের কথার মাঝে জাঙ্কুক রোজকে নিয়ে চলে আসে। রোজ চুপচাপ গাড়িতে উঠে বসলো। তে সামনে সিটে বসতে গেলেই জাঙ্কুক তাকে থামিয়ে দিয়ে বলে, তে তুমি রোজের পাশে বসো। তে প্রশ্ন না করেই রোজের পাশে গিয়ে বসলো। জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে জেহবের উদ্দেশ্যে বলল, গাড়িতে উঠে বস। তার কথায় জেহবের সাথে সাথে তে আর রোজও অবাক হলো। জাঙ্কুক আবারও বলল, তাড়াতাড়ি উঠ। জেহব একটা শ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুক গাড়িটাকে একটা রেস্টুরেন্টের সামনে এনে থামলো। তারপর চারজন গিয়ে একটা টেবিলে বসলো। এক পাশে তে আর রোজ বসেছে, আরেক পাশে জেহব আর জাঙ্কুক বসেছে। রোজ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক হঠাৎ জিজ্ঞেস করলো, রোজ, তুই জেহবকে ভালোবাসিস? জাঙ্কুকের প্রশ্নে তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। সে এতদিনে বুঝতে পেরেছে জেহব ইয়োনোর মতো বাজে লোক না, কিন্তু তারপরও জেহবকে সে রোজের প্রেমিক হিসেবে বিশ্বাস করতে পারছে না। জাঙ্কুক তখন আবারও বলল, কিরে বলছিস না কেন? রোজ কান্না আটকে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জাঙ্কুক জেহবের দিকে তাকিয়ে ভারী গলায় প্রশ্ন করে, তুই ওকে প্রপোজ করেছিলি নাকি রোজ তোকে প্রপোজ করেছে? জেহব স্বাভাবিক স্বরে বলল, আমি তোর বোনকে প্রপোজ করেছি ভাই। জাঙ্কুক একটা চাপা শ্বাস ফেলল। জেহব জাঙ্কুকের মানসিক অবস্থা বুঝতে পেরে বলল, আমি জানি তুই ইয়োনোর বলা কথাগুলো ভাবছিস। ও নিজের বোনকে নিয়ে আজে বাজে কথা বলেছিল, তুইও কি সেগুলোই ভাবছিস জেকে? জাঙ্কুক নিশ্চুপ হয়ে রইল। আর জেহব তখন বলল, দেখ জেকে, ইয়োনো একটা জঘন্য ছেলে, ওর কথার কোনো লজিক নেই। আমি সত্যি রোজকে ভালোবাসি, তবে তুই যদি না চাস আমি তোর বোনের সাথে সম্পর্ক রাখবো না। জেহবের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, আর রোজ তো ছলছল চোখে জেহবের দিকেই তাকিয়ে আছে। জেহব একবার রোজের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক তখন জেহবকে বলল, তুই আমার কথায় রোজের সাথে সম্পর্ক ছিন্ন করবি? জাঙ্কুকের প্রশ্নের উত্তরে জেহব মলিন হেসে বলল, তুই আমার বন্ধু কম ভাই বেশি। তুই জানিস আমার কখন সবচেয়ে বেশি খারাপ লাগে? জেহব থামলো, একটা শ্বাস টেনে বলল, যখন তুই ইয়োনোর সাথে আমাকে তুলনা করিস। ইয়োনো একটা বাজে ছেলে জেকে, সেটা তুই আর আমি আগে থেকেই জানতাম। তবুও ছোটবেলার বন্ধু ভেবে আমরা ওকে যথেষ্ট ছাড় দিয়েছি। দয়া করে কখনো আমাকে ওর সাথে কম্পেয়ার করিস না। তে যখন শুনলো যে রোজও জেহবকে ভালোবাসে, তখনই তার মনে থাকা জেহবকে নিয়ে উল্টো পাল্টা চিন্তাগুলো বিলীন হয়ে গেছে। তাছাড়া সে দেখেছিল সেই দিনগুলোতে যখন জাঙ্কুক থেকে সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন জেহব একা হাতেই সব দিক সামলে দিয়েছিল। জেহবের অসৎ উদ্দেশ্য থাকলে এত কিছু করতো না নিশ্চয়ই। জাঙ্কুক কিছুক্ষণ বসে থেকে খাবার অর্ডার করলো। এসবের চক্করে কেউই লাঞ্চ করেনি। এখন বিকাল 4টা বাজে। থেকে এতক্ষণ না খাইয়ে রাখাটা একদমই ঠিক হয়নি। খাবার দিয়ে গেলে বিনা বাক্যে সবাই খেয়ে নিল। তারপর জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলল, তুই যদি আমার বোনকে ভালোবেসেই থাকিস তাহলে নিশ্চয়ই ওর খারাপ চাইবি না? যে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সামনে ওর ইয়ার ফাইনাল এক্সাম, সেটা নিশ্চয়ই তুই জানিস। যে হ্যাঁ বোধক মাথা নাড়ে।
জাঙ্কুক আবারও বলে, যদি ওর আর নিজের ভালো চাস তাহলে ওকে ক্লাস ফাঁকি দিতে দিবি না, ওর ছেলে মানুষিতেও সায় দিবি না, বুঝলি? রোজ ভয়ার্ত চোখে একবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের শান্ত কণ্ঠ শুনে সে অবাকই হচ্ছে। জাঙ্কুক হঠাৎ করেই বলে উঠল, আমি বলেছিলাম ও এক্সামে ফেল করলে ওকে মুচি রিক্সাওয়ালা বা নাপিত দেখে বিয়ে দেব, তো সেটা আমি আবারও রিপিট করছি। জাঙ্কুকের কথা শুনে সবাই আহাম্মকের মতো জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মৃদু হেসে বলল, সিম্পল, রোজ এক্সামে ফেল করলে তোকে এই তিনটার মধ্যে একটা প্রফেশন বেছে নিতে হবে, তবেই আমি ওকে তোর সাথে বিয়ে দেব, নইলে তুই পাত্রের লিস্ট থেকে আউট হয়ে যাবি, কারণ ফেল করা মেয়ে তোর মতো এমবিবিএস পাশ করা ছেলের সাথে যায় না রে ভাই। জাঙ্কুকের কথা শুনে জিহ্বা ফিক করে হেসে উঠল। রোজ বেচারি ভেতরে ভেতরে রেগে গেল। আপাতত জাঙ্কুকে কিছু বলার সাহস পাচ্ছে না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর জাঙ্কুক সিরিয়াস গলায় বলল, রোজের এক্সাম শেষ হোক, তারপর সোজা অভিভাবক নিয়ে আমাদের বাড়িতে আসবি যে হোক, তার আগে ওর সাথে দেখা করা একদম বন্ধ। যদি আমার কথার অবাধ্য হয়ে দেখা করিস তাহলে কিন্তু। যে হোক তখন বলল, ভয় দেখাতে হবে না ভাই, আমি তোর বোনের সাথে আর দেখা করব না। সেটাই ভালো, আমার মাকে তো চিনিসই, যদি একবার নিজের মেয়ের এই কুকর্মের কথা তার কানে যায় তাহলে ওকে কী করবে তা আমিও জানি না। মনে রাখিস, আমার সুপারিশ ছাড়া কিন্তু এই জন্মে তোদের বিয়েও হবে না। জিহোপ একগাল হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরল আর বলল, হয়েছে হয়েছে, ছাড়। এরপর জাঙ্কুক রোজ আর তেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার সময় জাঙ্কুক নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তে সেই ফাঁকে রুম থেকে বেরিয়ে কিচেনে আসে। এই বাড়িতে আসার পর সেই প্রথম কিচেনে এসেছে। সেখানে এসে দেখলো কয়েকজন সার্ভেন্ট মিলে ডিনার রেডি করছে। কাজল তাদের কাজের তদারকি করছে। জিনকে না দেখে তে একটা স্বস্তির শ্বাস ফেললো। তেকে কিচেনের দিকে আসতে দেখে কাজল জিজ্ঞেস করলো, কিছু কি লাগবে বৌমা? তে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কাকিমা আমি কি কিচেনটা ব্যবহার করতে পারি? তের কথার উত্তরে কাজল অবাক হলো আর বলল, তুমি কিছু খেতে চাইলে আমাকে বলো, আমি রান্না করে দিচ্ছি। কাজলের ব্যবহারেতে খুশি হলো। এদিকে তেকে দেখে কাজল আগের ঘটনা ভুলে গেছে। তাছাড়া জাঙ্কুকের সেগুলো নিয়ে যেহেতু কোনো সমস্যা নেই, তারও বিশেষ কোনো সমস্যা হবে না সেসব নিয়ে। হয়তো ছবিতে থাকা ছেলেটা তের আত্মীয় বা পরিচিত কেউ ছিল, সেটা নিয়ে তেকে এত কথা শোনানো যুক্তিযুক্ত নয়। তার উপর মেয়েটা বাবা মা হারিয়েছে কিছুদিন হলো মাত্র। এইসব ভেবেই কাজল পুরনো ঘটনা সব ভুলে গেছে। তে তখন বলল, আপনার বড় ছেলের জন্য নিজের হাতে কফি বানাতে চাইছি কাকিমা, আমাকে কি কিচেন ব্যবহার করতে দেবেন? কাজল মুখে হাসি টেনে বলল, বাহ খুব ভালো, কিন্তু তুমি কি কফি বানাতে জানো? তে নাবোধক মাথা নাড়ে। কাজল তখন বলে, তাহলে কীভাবে বানাবে? তে নিজের ফোনটা বের করে একটা ভিডিও প্লে করে কাজলকে দেখায় আর বলে, এই ভিডিওতে দেখানো কফির রেসিপি অনুসরণ করেই আমি বানিয়ে নেব কাকিমা। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতেই পারি তে। কাজলের কথা শুনে তের চোখ জোড়া চকচক করে উঠল। খুশি হয়ে বলো, আপনি আমাকে সাহায্য করবেন? কেন করবো না, এসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তে মাথা নেড়ে চুলোর দিকে এগিয়ে যায়। কাজল তার পাশে এসে দাঁড়িয়ে বলল, পারফেক্ট কফি বানাতে হলে পরিমাণ মতো উপাদান দিতে হয়। প্রথমে ইনস্ট্যান্ট কফি পাউডার, তারপর দুধ, তারপর চিনি, চাইলে একটু দারচিনি পাউডারও দেওয়া যায়, তবে জাঙ্কুক সাধারণত প্লেন কফি পছন্দ করে। কাজল হাত বাড়িয়ে কাঠের র্যাক থেকে কফি জার নামিয়ে আনলেন। তারপর একটা ছোট্ট সসপ্যানে আধা কাপ দুধ, আধা কাপ পানি মিশিয়ে বলল, এই পরিমাণে এক চামচ কফি, এক চামচ চিনি দিলেই যথেষ্ট। পানি আর দুধ গরম করে কফি আর চিনি মিশিয়ে নিলেই হয়ে যাবে। তুই মন দিয়ে সব শুনো। তার চোখে মুখে আগ্রহ উপচে পড়েছে। কাজল একটু হাসলেন আর বলল, তুমি চেষ্টা করলেই পারবে। এরই মাঝে নামজনের ডাক ভেসে আসে। সে কাজলকে ডাকছে। কাজল তের দিকে তাকিয়ে বলো, আমি একটু দেখে আসি তোমার কাকা কেন ডাকছে, তুমি চালিয়ে যাও, কিছু দরকার হলে সার্ভেন্টদের কাউকে জিজ্ঞেস করো, কেমন? তে মাথা নেড়ে হ্যাঁ বলল। কাজল চলে যেতেই তে নিজ হাতে সবটা করতে শুরু করলো। সসপ্যানে দুধ আর পানি গরম হতে দিল। এক চামচ কফি পাউডার ঢালো নিখুঁতভাবে, কিন্তু চিনি নিতে গিয়ে সে বিভ্রান্ত হলো। কিচেনের তাকের উপর দুইটা হুবহু একরকম কাচের বয়ামের একটাতে চিনি আর একটাতে লবণ রাখা ছিল। তে সার্ভেন্টদের একজনকে জিজ্ঞেস করার উদ্দেশ্যে পেছনে তাকাতেই দেখলো জিন কিচেনে এসেছে। তার চাহনি দেখেই বোঝা যাচ্ছে তেকে নিয়ে সে মনে মনে কটু কথা বলছে, কিন্তু জাঙ্কুক বাড়িতে থাকায় নিজের রাগটার বহিঃপ্রকাশ করতে পারছে না। এরকম পরিস্থিতিতে তে আর কাউকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সে একটা শুষ্ক ঢোক গেলে আন্দাজে একটা বয়াম থেকে এক চামচ চিনি নিয়ে মিশিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই কফি তৈরি হয়ে গেল। কিন্তু জিনের জ্বলন্ত দৃষ্টির জন্য তে ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছে না তার কাছে।
সে সসপ্যান থেকে মগে কফি ঢালতে ব্যস্ত হলে কিন্তু তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে, যার কারণে সে নিজের উপরই বিরক্ত বোধ করছে। ছোটবেলায় দেখা দজ্জাল শাশুড়ি ছবিটার কথা মনে পড়ছে তার। তার ভাগ্যে এমন দজ্জাল শাশুড়ি জুটতে হলো। কাঁপাকাঁপির ঠেলায় অসাবধানতা বশত কিছুটা কফি তার বাম হাতের বৃদ্ধা আঙ্গুলের উপর পড়তেই তে শিউরে ওঠে, মুখ থেকে আপনা আপনি মৃদুস্বরে বেরিয়ে ওঠে, ও মা গো। তে চোখ মুখ খিচে বন্ধ করে দেয়। বন্ধ চোখের পাপড়ি ভেদ করে এক ফোঁটা নোনা জল গাল চিবুকে এসে থাকে। তো বউ নিজেকে সংযত করে চোখ মেলে কফিটুকু মগে ঢালে, এক হাতে চোখের পানিটুকু মুছে জিনের দিকে তাকাতেই দেখলো এতক্ষণ যাবৎ রাগে চোখে তাকিয়ে থাকলেও জিনের চাহনি কিছুটা কোমল হয়েছে। তের সাথে চোখাচোখি হতেই জিনের চোখ সরিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। তে মাথার ওনারা ঠিকঠাক করে কফির মগ হাতে ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক অনলাইনে মিটিং অ্যাটেন্ড করেছিল, মাত্রই তার মিটিং শেষ হয়েছে। এরই মাঝে তে এসে জাঙ্কুকের দিকে কফির মগটা এগিয়ে দেয়। জাঙ্কুক হকচকিয়ে তের দিকে তাকাতেই তে মিষ্টি এসে বলে, আপনার জন্য তে ফার্স্ট টাইম কফি বানিয়েছে। তের কথা বলার ধরন শুনে জাঙ্কুক খুশি হলেও সে কফি বানিয়েছে শুনে জাঙ্কুকের কপাল কুঁচকে এলো। জাঙ্কুক তখন বলল, তোমাকে কফি বানাতে কে বলেছে? তে জাঙ্কুকের সামনে বসে বলল, কেউ বলেনি, কিন্তু কেউ একজন বলেছিল যে আমার স্বামীর ভাগ্যে নাকি কফিটুকুও জুটবে না। আমি শুধুমাত্র সেই কথাটাকে ভুল প্রমাণ করতে চাইছি। কামন তে, ওই বেয়াদবের কথায় তুমি এসব করতে চেও না তো। তে ঠোঁট ফুলিয়ে বলো, কফিটা ঠান্ডা হয়ে যাবে, খাবেন না? জাঙ্কুক একটা শ্বাস ফুলিয়ে কফির মগটা হাতে নিয়ে বল, তুমি ফার্স্ট টাইম কফি বানিয়েছো রাইট? তে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জাঙ্কুক এবার সূক্ষ্ম চোখে তের দিকে তাকিয়ে বলে, আবার হাতে টাতে ফেলোনি তো? তে তার বাম হাতটা ওড়নার নিচে লুকিয়ে নাবোধক মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনি কি কফি ঠান্ডা করে খান নাকি? জাঙ্কুক ল্যাপটপটা সাইডে রেখে সোজা হয়ে বসলো। তারপর কফির মগটা একটা চুমুক দিতেই তার মুখ বেঁকে যায়। এমন বাজে কফি সে এই জন্মে খেয়েছে কিনা সন্দেহ আছে। সে একবার তের দিকে তাকিয়ে দেখলো তে কফির টেস্ট সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। জাঙ্কুক মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, বাহ, এত ভালো কফি আমি জীবনেও খাইনি। তে চোখে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠলো। সে বলল, সত্যি ভালো হয়েছে। জাঙ্কুকের ইচ্ছা তো করছে তেকে কাছে এনে আদর করে দিতে। তেকে খুশি দেখে সে নিজেও খুশি হয়ে গেছে। তেকে এভাবে হাসতে আর লজ্জা পেতে দেখতে বড্ড বেশি ভালো লাগে তার। জাঙ্কুক পুনরায় কফি মগে চুমুক দেয়। এই বিদঘুটে নোনতা স্বাদের কফিও তার কাছে অমৃত বলে মনে হচ্ছে। সে লক্ষ্য করেছে সে যে কয়েকবার কফির মগে চুমুক দেয় সেই কয়েকবারতে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। তার চাহনি একদম নিখুঁত। তে সেই চাহনিতে সে নিজেও হারিয়ে যায়। জাঙ্কুকের কফি খাওয়া শেষ হতেই তে বলে ওঠে, আপনি কেমন জানি? জাঙ্কুক থমকে গেল আর বলে, মানে? মানে আমি প্রথমবারের মতো কফি বানিয়ে আনলাম, আপনি আমাকে একবার টেস্ট করতেও বললেন না, এটা কি ঠিক করলেন? জাঙ্কুক কি বলবে খুঁজে পেল না। অনেক ভাবনা চিন্তা করে বলল, সরি হানিবি, আসলে কফিটা অনেক বেশি মজা ছিল তো তাই আমি তোমাকে টেস্ট করার কথা বলতেও ভুলে গিয়েছি। তুমি কি রাগ করেছো? তে সাথে সাথেই মাথা নেড়ে না বলল। জাঙ্কুক তের দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, এত ভালো কফি খাইয়েছো তার জন্য তোমাকে একটা গিফট দিই, কাছে এসো। জাঙ্কুকের কথা শুনে তে ভ্রুকুটি করে বলল, আপনাকে নিজে থেকে গিফট দিতে হবে না, যদি গিফট দিতেই চান তাহলে আমি যা চাইবো তাই দিন। তের কথা শুনে জাঙ্কুক সিরিয়াস গলায় বলল, তোমার কিছু লাগলে তুমি আমার কাছে এমনিতেই তো চাইতে পারো হানিবি। তে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার কাছে ফোন থাকলে আমি অবশ্যই কল করে আসার সময় নিয়ে আসতে বলতাম। আজকে বাইরে গেলাম তখনও তো চাইতে পারতে। রোজাপুর জন্য মনেই ছিল না। জাঙ্কুক ভাবলো তে হয়তো ভীষণ দরকারি কিছু চাইবে। জাঙ্কুক তখন বলল, কি লাগবে তোমার, শুধু বলো আমাকে। তে মাথা নিচু করে বলতে লাগলো, কালকে রোজাপু আমার জন্য আমের আচার এনেছিল। তো আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু ফুপিমণি বানিয়েছে শুনে আমি আর খাইনি। আপনি তো বলেছিলেন কেউ কিছু দিলে না খেতে। ভালো করেছো না খেয়ে। তে একবার জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আমার ভীষণ কাঁচা আমের আচার খেতে ইচ্ছা করছে, প্লিজ আপনি যেখান থেকে পারেন এনে দিন। তের কথা শুনে জাঙ্কুর সাথে সাথে বিছানা থেকে নেমে দাঁড়ায়। হাজার হলেও পিচ্চি বইয়ের আবদার বলে কথা, সে কি আর পূরণ না করে থাকতে পারে?